তাহলে আমরা আগের দিন ভারতের নাগরিক সমাজের আন্দোলন বা পৌর আন্দোলন বা সুশীল সমাজের আন্দোলন সম্পর্কে আলোচনা করেছি। সেই পৌর আন্দোলন বা সামাজিক যে আন্দোলনগুলো হয়েছিল তার মধ্যে একটি আন্দোলন চিপকো আন্দোলন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12 সেমিস্টার 4 পঞ্চম অধ্যায়ের আলোচনা। এই পঞ্চম অধ্যায় কি আছে? ভারতের নাগরিক সমাজের আন্দোলন। এই নাগরিক সমাজের যে আন্দোলন, এইখান থেকে যেসব বিষয়গুলো আলোচনা করছি তার মধ্যে কিন্তু 4 নাম্বারের কোশ্চেন অবশ্যই থাকবে। মানে অনেকগুলোই 4 নাম্বারের কোশ্চেন একসঙ্গে আলোচনা হবে এবং সেই আলোচনার জন্য আমাদের ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু তার মধ্যে অনেকগুলোই 4 নাম্বারের কোশ্চেন আছে সেই জন্যই। তাহলে চিপকো আন্দোলনের অর্থ, চিপকো আন্দোলনের নেতৃত্ববৃন্দ, চিপকো আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে আমরা আলোচনা করব। চিপকো আন্দোলনের কারণ কি সেই বিষয়েও কিন্তু আমরা আলোচনা করব এবং আর যে বিষয়গুলো রয়েছে এখান থেকে চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য, ফলাফল এবং সমস্যা। এই ফলাফল ও সমস্যা এগুলো কিন্তু দুভাবে হতে পারে। যে ফলাফলকে যেমন ইতিবাচক প্রভাব হিসাবে আমরা আলোচনা করতে পারি এবং সমস্যা যেগুলো আছে সেগুলোকে আমরা সীমাবদ্ধতা বা খারাপ দিক হিসাবে আলোচনা করতে পারি। তাহলে এখানে অনেকগুলোই 4 নাম্বারের কোশ্চেন হচ্ছে, যেমন চিপকো আন্দোলনের কারণ, চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য, চিপকো আন্দোলনের সমস্যা, চিপকো আন্দোলনের ভালো ফলাফল বা ভালো প্রভাবের দিক। এগুলো কিন্তু 4 নাম্বারের কোশ্চেন হতে পারে এবং এর সঙ্গে মানে এই অধ্যায় থেকে আরো 2 নম্বরের কোশ্চেন হতে পারে, সেগুলো কিন্তু আমরা পরপর আলোচনা করব। যেমন 2 নম্বরের কোশ্চেন হতে পারে চিপকো আন্দোলনের নেতা বর্গের নাম লিখো। চিপকো আন্দোলন কি? চিপকো আন্দোলনের প্রেক্ষাপটটি কি ছিল? এগুলো 2 নম্বরের প্রশ্ন হতে পারে। সেইভাবেই কিন্তু আমরা আলোচনাটা করছি। বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, চলো আমাদের মূল আলোচনাতে আসা যাক। তাহলে আমাদের মূল আলোচনার বিষয় চিপকো আন্দোলন। ভারতের এই চিপকো আন্দোলনটি ছিল সবচেয়ে প্রভাবশালী একটি সামাজিক এবং প্রাকৃতিক বা পরিবেশগত আন্দোলন, যেটা উত্তরপ্রদেশের হিমাচল গাড়োয়াল প্রদেশে শুরু হয়েছিল। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা করা, বৃক্ষচ্ছেদন মানে গাছ কাটাকে বন্ধ করা, বনভূমির সংরক্ষণ। এইগুলোই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য। এই আন্দোলনটি এমন একটি আন্দোলন ছিল যেটা ভবিষ্যতের যে আন্দোলনগুলো হয়েছিল বা হবে তার একটি প্রতিকৃত বলা হয় এই আন্দোলনকে। মানে চিপকো আন্দোলন অন্যান্য আন্দোলনগুলির প্রতিকৃত। এরপরে যে পয়েন্টটা রয়েছে, যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, আমরা প্রথমেই বলেছিলাম সেই তারই একটি পয়েন্ট চিপকো আন্দোলনের অর্থ। চিপকো একটি হিন্দি শব্দ যার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। আন্দোলনকারীরা গাছ কাটা বন্ধ করার জন্য গাছটাকে রাতের পর রাত জেগে জড়িয়ে ধরে রাখত। তারা পাহারা দিত। তারা এইভাবে জড়িয়ে ধরে সারা রাত ধরে পাহারা দিত বলেই এই আন্দোলনটির নাম রাখা হয়েছিল চিপকো আন্দোলন। 3 জন মহিলা মিলে একটি গাছকে জড়িয়ে ধরে রাখত যাতে না কোনোভাবে বৃক্ষচ্ছেদন বা গাছ কাটতে পারে কেউ। এই আন্দোলনটির সূচনা হয়েছিল 1973 সালে উত্তরপ্রদেশের চামেলি অঞ্চলের গোপেশ্বর গ্রামে। তাহলে এটা হচ্ছে চিপকো আন্দোলনের অর্থ। এরপরে যে পয়েন্টটা রয়েছে চিপকো আন্দোলনের নেতা। চিপকো আন্দোলনের নেতা কে ছিল? চণ্ডী প্রসাদ ভাট, সুন্দরলাল বহুগুণা, গৌরী দেবী, মীরাবেন, সরলাবেন। এরাই কিন্তু চিপকো আন্দোলনের মুখ্য নেতৃত্ববৃন্দ। এটা 2 নম্বরের কোশ্চেন হতে পারে। চিপকো আন্দোলনের 2 জন নেতার নাম লিখো। তাহলে এইখান থেকে তোমরা কিন্তু 2 নম্বরের জন্য দুটো চিপকো আন্দোলনের নেতার নাম লিখবে। এরপরে যে পয়েন্টটা রয়েছে চিপকো আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট। 1970-এর দশক থেকে চিপকো আন্দোলন শুরু হলেও সেই আন্দোলনটির সূত্রপাত হয়েছিল ব্রিটিশ আমল থেকে, মানে 1920 এবং 30-এর দশক থেকে। ব্রিটিশ আমলে এই অঞ্চলের গাছগুলি কেটে রেলের পথ এবং ব্রিটিশ নৌবাহিনীর জন্য জাহাজ তৈরি করবে এই উদ্দেশ্যেই কিন্তু ওই অঞ্চলের গাছগুলো প্রথম কাটা শুরু হয়। তারপর যখন ভারত স্বাধীন হয়ে যায়, ভারত স্বাধীন হওয়ার পর ওই অঞ্চলের কাঠগুলোকে গাছগুলোকে বাণিজ্যিক কারণে বিক্রয় করার প্রবণতা দেখা দেয়। এরই প্রতিবাদে গোপেশ্বর চামেলি, 3 জন মহিলা মিলে একটি গাছকে জড়িয়ে ধরে রাখত যাতে না কোনোভাবে বৃক্ষচ্ছেদন বা গাছ কাটতে পারে কেউ। এই আন্দোলনটির সূচনা হয়েছিল 1973 সালে উত্তরপ্রদেশের চামেলি অঞ্চলের গোপেশ্বর গ্রামে। তাহলে এটা হচ্ছে চিপকো আন্দোলনের অর্থ।
তেহরি গ্রামগুলিতে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনটির চূড়ান্ত রূপ পরিগ্রহ করে 1970-এর দশকের পর থেকে। তাহলে এটা একটু ছোট্ট করে চিপকো আন্দোলনের প্রেক্ষাপট। এরপরে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কিন্তু 4 নম্বরের জন্য আলোচনা করা হবে। পয়েন্টটা কি? চিপকো আন্দোলনের কারণ। চিপকো আন্দোলনের পিছনে অনেকগুলোই কারণ ছিল, তার মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশকে রক্ষা করা। এই পয়েন্টটির কিছু সাব পয়েন্ট রয়েছে। প্রথম সাব পয়েন্ট কি আছে? স্থানীয় মানুষের জীবিকার উপর প্রভাব। এই অঞ্চলের মানুষদের জীবন জীবিকা চলত বনজ সম্পদের উপর নির্ভর করে। তারা এই অঞ্চল থেকে জ্বালানি সংগ্রহ করত, মধু সংগ্রহ করত, সেগুলোকে তারা বাজারে বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করত। কিন্তু যখন বৃক্ষচ্ছেদন শুরু হয়, মানে গাছ কাটা শুরু হয়, তাদের এই জীবনযাত্রার উপর ভীষণভাবে প্রভাব পড়তে শুরু করে। এই জন্য তারা আন্দোলনের ডাক দেয়। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আছে বন নিধন ও পরিবেশ সমস্যা। 1973 সালের পর থেকে খেলার সরঞ্জাম তৈরি করার জন্য, মানে ব্যাট তৈরি করার জন্য বা বল তৈরি করার জন্য, ক্রিকেট বল তৈরি করার জন্য একটি ঠিকাদারি সংস্থা এই অঞ্চলের গাছ কাটা শুরু করে। কিন্তু গ্রামের মানুষরা সেই গাছ কাটা বন্ধ করতে বললে সেই ঠিকাদারি শ্রমিকরা কোনোভাবেই এই কথাতে কর্ণপাত না করে, মানে কান না দিয়ে, তারা কিন্তু নির্বিচারে গাছ কাটা চালিয়ে যায়। এর ফলস্বরূপ চিপকো আন্দোলনের শুরু হয়। এইভাবে তোমরা পয়েন্টগুলো ছোট ছোট আকারে লিখবে 4 নম্বরের জন্য। পরের যে পয়েন্টটা রয়েছে, সরকারের উদাসীনতা। এইভাবে নির্বিচারে গাছ কাটার জন্য গ্রামের স্থানীয় মানুষরা, তারা কিন্তু স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের কাছে আবেদন জানায় যাতে কোনো না কোনোভাবে গাছ কাটা হয় বা গাছ কাটাটা বন্ধ করা যায়। কিন্তু সরকারি কর্তৃপক্ষ যারা, তারা সাধারণ মানুষের কথায় কর্ণপাত না করে এই বিষয়টির প্রতি তারা অনীহা প্রকাশ করে। এর জন্যই স্থানীয় মানুষরা গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তারপরে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে কি আছে? নারীদের অধিকার সংরক্ষণ। গ্রামের মহিলারা তাদের নিজেদের যে পালিত পশু, সেই পশুদের জন্য খাবার সংগ্রহ করত ওই জঙ্গল থেকে, বন থেকে। কিন্তু প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন হয়, গাছ কাটার ফলে পশুদের জন্য যে জল, খাবার, এগুলো কিন্তু আর নারীরা সংগ্রহ করতে পারছে না, মানে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। এরই ফলস্বরূপ মহিলারা এই আন্দোলনের পথটি বেছে নেয়। মানে নারীরা কিন্তু এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিল। এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে রয়েছে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। বনে বন্যপ্রাণী থাকবে, এটা স্বাভাবিক। যদি গাছ কেটে নেওয়া হয় তাহলে এই বন্যপ্রাণী, পশুরা কোথায় যাবে? যে সমস্ত পশু প্রাণী যারা ছিল তারা এই বনকে ধরেই তারা তাদের বাস্তুতন্ত্র রচনা করেছিল। যদি এইভাবে নির্বিচারে গাছ কাটা শুরু হয় তাহলে পশুদের, কীট পতঙ্গ, পাখিদের, তাদের বাস্তুতন্ত্র নষ্ট হবে। তাদের বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য স্থানীয় মানুষরা এই আন্দোলনের পথটি বেছে নিয়েছিল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ চিপকো আন্দোলন হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো ছিল সেই কারণগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। এটা কিন্তু 4 নম্বরের জন্য পড়বে, 5টি পয়েন্ট দেওয়া আছে। তোমরা এভাবেই লিখবে, নাম্বার কিন্তু অবশ্যই পাবে। তারপরে মূল যে পয়েন্টটি রয়েছে, চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য। চিপকো আন্দোলনের বৈশিষ্ট্যের প্রথম যে বৈশিষ্ট্যটা আছে, বৃক্ষ নিধন রোধ এবং পরিবেশ রক্ষা। চিপকো আন্দোলনের যে মুখ্য লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে বৃক্ষ ছেদন বন্ধ করা এবং পরিবেশ রক্ষা। এই আন্দোলনটি ছিল বিশ্বের সবচেয়ে বড় একটা পরিবেশ সচেতনতামূলক আন্দোলনগুলির মধ্যে একটি। যেই আন্দোলনটির মধ্য দিয়ে সারা বিশ্ব বুঝতে পেরেছিল যে প্রাকৃতিক সম্পদের সুস্থায়ী ব্যবহার করতে হবে। সুস্থায়ী ব্যবহার করলে কি হবে? পরিবেশ রক্ষা পাবে, বন রক্ষা পাবে এবং বৃক্ষচ্ছেদন বন্ধ হবে। সুস্থায়ী প্রাকৃতিক সম্পদের ব্যবহার বলতে যার যতটা প্রয়োজন ততটাই কিন্তু বন থেকে প্রয়োজনীয় সম্পদ গ্রহণ করবে। তার অতিরিক্ত গ্রহণ করলেই পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এই বিষয়টি এই আন্দোলন বা চিপকো আন্দোলন প্রথম বিশ্বকে দেখিয়েছিল। তারপরে 2 নম্বর পয়েন্ট, ধারাবাহিক আন্দোলন। চিপকো আন্দোলনটা কোনো রকম কোনো আকস্মিক বা কোনো বিচ্ছিন্ন প্রতিবাদ ছিল না। বনাঞ্চলের উপরে যে গাড়োয়াল রাজ্যের মানুষের অধিকার রয়েছে
সেটা ব্রিটিশ শাসনকাল থেকে আমরা দেখে এসেছি। সেই ব্রিটিশ আমল থেকে কৃষক, শ্রমিক বা ওই অঞ্চলের মানুষরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আসছে এবং ব্রিটিশদের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আসছে যে কোনোভাবেই প্রাকৃতিক সম্পদ নষ্ট করা যাবে না। তাহলে সেই তখন থেকেই আজ পর্যন্ত, মানে 1970-এর দশক পর্যন্ত ওই স্থানীয় মানুষরা আন্দোলনটাকে ধারাবাহিকভাবে সেই ব্রিটিশদের বিরুদ্ধে হোক আর ভারত সরকারের বিরুদ্ধে হোক, তারা কিন্তু চালিয়ে এসেছে। যে আন্দোলনটার মধ্যে একটা ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে এবং আন্দোলনটি একটি নিরবিচ্ছিন্ন আন্দোলন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এই আন্দোলনের, মানে চিপকো আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধারাবাহিকতা বা নিরবিচ্ছিন্ন আন্দোলন। এরপরে ৩ নম্বর পয়েন্ট বা নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, ভারতীয় ঐতিহ্যের গুরুত্ব। এই আন্দোলনটি ছিল সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ। এই আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আন্দোলনকারীরা সুন্দরভাবে, চমৎকারভাবে কিছু বিষয় তারা গ্রহণ করেছিল। মানে ভারতীয় ঐতিহ্যের কিছু বিষয় তারা গ্রহণ করেছিল। যেমন সত্যাগ্রহের পথ অনুসরণ করা, আমরণ অনশন করা, গীতা শ্লোক ব্যবহার করা, পূজা অর্চনা করা। এই সমস্ত বিষয়ের মধ্য দিয়ে স্থানীয় মানুষরা গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। যে প্রতিবাদগুলো আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। মানে আন্দোলনকারীরা ভারতীয় ঐতিহ্যের প্রতি গুরুত্ব আরোপ করেছে। তারপরের ৪ নম্বর পয়েন্ট যেটা রয়েছে, মহিলাদের সক্রিয় ভূমিকা। চিপকো আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই আন্দোলনে মহিলারা অংশগ্রহণ করেছিল। মহিলারা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে স্থানীয় গ্রাম্য মহিলা যারা, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। তারা বিশেষভাবে এই আন্দোলনটাতে অংশগ্রহণ করেছিল। যেমন দেখো, মীরাবেন, সরলাবেন নামক যে স্থানীয় মহিলারা, তারা স্থানীয় মানুষদের, স্থানীয় মহিলাদের সংগঠিত করে এবং এই আন্দোলনটাকে আরো শক্তিশালী করেছিল। তাহলে এই আন্দোলনের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মহিলাদের অংশগ্রহণ চিপকো আন্দোলনের মধ্যে। ৫ নম্বর পয়েন্ট যেটা রয়েছে, স্থানীয় মানুষের যোগদান। চিপকো আন্দোলনটি একটি ছিল গণভিত্তিক আন্দোলন। মানে এই আন্দোলনে সমস্ত প্রকারের মানুষ এই আন্দোলনে যোগদান করেছিল। সেটা তোমার কৃষক হতে পারে, শ্রমিক হতে পারে, যুবক হতে পারে, মহিলা হতে পারে। মানে সকল স্তরের মানুষ এই আন্দোলনে যোগদান করেছিল। কারণ এই স্থানীয় মানুষদের জীবন জীবিকা ছিল প্রাকৃতিক সম্পদ। সেই প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য স্থানীয় মানুষ সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল এই আন্দোলনের মধ্যে। এইভাবে তোমরা আন্দোলনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো লিখবে। ৪ নম্বরের জন্য আমরা ৫টি পয়েন্ট দেখলাম। তোমরা কিন্তু ৫টি পয়েন্টই ৪ নম্বরের জন্য লিখবে। এরপরে যে মূল পয়েন্টটা রয়েছে, চিপকো আন্দোলনের সাফল্য বা ফলাফল। কোশ্চেনটা এরকম হতে পারে, চিপকো আন্দোলনের ফলাফলগুলি আলোচনা করো। তাহলে মূল পয়েন্ট, চিপকো আন্দোলনের ফলাফল বা সাফল্য। গোপেশ্বর এলাকায় চিপকো আন্দোলনের যেসব নেতাগণ ছিলেন, চণ্ডীপ্রসাদ ভাট, সুন্দরলাল বহুগুণা, মীরাবেন, সরলাবেন, গৌরী দেবী, এরা আন্দোলনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন রকম সংঘ সমিতি গঠন করেছিলেন, যাতে সেই সমস্ত সংঘ সমিতির মধ্যে মানুষরা আসতে পারে এবং আন্দোলনের গতি প্রকৃতি নির্ধারণ করা যেতে পারে। সেই জন্যই সরলাবেনের উদ্যোগে গঠিত হয় উত্তরাখণ্ড সর্বোদয় মণ্ডল। এছাড়াও গোপেশ্বর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল দাসহলি গ্রাম স্বরাজ মণ্ডল। এই সমস্ত সংঘ সমিতির মধ্য দিয়ে আন্দোলনটা আরো সুদৃঢ় হয়েছিল। তাহলে আমরা এবার আসি চিপকো আন্দোলনের যে সাফল্য বা যে সমস্ত ফলাফলগুলো লক্ষ্য করা গিয়েছিল। প্রথম যে সাফল্যটা ছিল সরকার দ্বারা বনভূমি সংরক্ষণ। চিপকো আন্দোলনের ফলে সরকার গোপেশ্বর এলাকাকে ১৫ বছরের জন্য একটি সংরক্ষিত অঞ্চল হিসাবে ঘোষণা করে। রাজ্য সরকার গাছ কাটাকে অবৈধ এবং পরিবেশের পক্ষে ক্ষতিকর বলে ঘোষণা করে। এর ফলে বৃক্ষছেদন বা অরণ্য নিধন বন্ধ করা যায়। এটা কিন্তু একটা সরকারের ভালো উদ্যোগ। তাহলে চিপকো আন্দোলনের ফলে সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগটা কিন্তু স্থানীয় জনগণের পক্ষে অনেকটাই মঙ্গলময় হয়ে উঠেছিল। এটা গেল সাফল্যের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট রয়েছে লাইসেন্স বাতিল করা। সরকার ভাগীরথী অববাহিকা যে রয়েছে,
সেখানে একটা শিল্প গড়ে উঠেছিল, সার শিল্প। সেই সার শিল্প গঠন করার জন্য যে লাইসেন্স, সেই লাইসেন্সটা বাতিল করা হয়। আবার বদ্রীনাথ মন্দিরের কাছে যে ব্যারেজ তৈরি হবে বলেছিল, সেই ব্যারেজ নির্মাণ বন্ধ করা হয়। তাহলে এই চিপকো আন্দোলনের ফলে সার শিল্পের জন্য যে লাইসেন্স এবং ব্যারেজ নির্মাণের জন্য যে পরিকাঠামো, সেটা কিন্তু বাতিল করা হয়েছিল। এটা কিন্তু একটা চিপকো আন্দোলনের ভালো দিক। ৩ নম্বর যে ভালো দিকটা রয়েছে বা সাফল্যের দিকটা রয়েছে, কঠোর আইন বাস্তবায়ন। চিপকো আন্দোলনের ফলে সরকার এবং আমলাতন্ত্রবৃন্দ যারা ছিল, তারা অরণ্য সংরক্ষণের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে শুরু করে এবং বিভিন্ন ধরনের কঠোর ধরনের অরণ্য আইন তারা প্রয়োগ করতে শুরু করে। এর ফলে একদিকে যেমন অরণ্য ছেদন বন্ধ হয়, পরিবেশ সুরক্ষা হয়। এটা যেমন ছিল ভালো দিক, তেমনি এই অঞ্চলকে কেন্দ্র করে যাদের জীবন জীবিকা নির্বাহিত হতো, তাদের কিন্তু একটু জীবন জীবিকার পথে একটু বাধার সৃষ্টি হয়। এটা আমরা যখন সমস্যা বিষয়ে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। তাহলে এই অরণ্য আইন সরকার এবং আমলাতন্ত্রবৃন্দরা কঠোরভাবে প্রয়োগ করতে শুরু করেছিল। এটা কিন্তু চিপকো আন্দোলনের ফলে দেখা দিয়েছে। পরে ৪ নম্বর পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, উত্তরাখণ্ড রাজ্যের সৃষ্টি। চিপকো আন্দোলন যখন চলে তার শেষের দিকে এই আন্দোলনের মধ্যে একটু রাজনীতি প্রবেশ করে যায়। কারণ এই আন্দোলনের পরিবেশ ও উন্নয়ন বজায় রাখার জন্য পাহাড়ি এলাকাকে অন্যান্য অঞ্চলের থেকে পৃথক করার একটা দাবি ওঠে। এর ফলে শুরু হয় উত্তরাখণ্ড আঞ্চলিক আন্দোলন। এইভাবে উত্তরাঞ্চল রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে চিপকো আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। এই উত্তরাঞ্চল রাজ্যটির নাম উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ড রাজ্যটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় উত্তরপ্রদেশ যে রাজ্যটা ছিল সেই রাজ্যটাকে ভেঙে। এটি ভারতবর্ষের ২৭তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। রাজ্যটার নাম কি? উত্তরাখণ্ড রাজ্য। এরপরের ৫ নম্বর পয়েন্ট, জাতীয় ও আন্তর্জাতিক প্রভাব। চিপকো আন্দোলন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। এই আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে দক্ষিণ ভারতে আপিক্য আন্দোলন শুরু হয়েছিল। সর্বোপরি এই আন্দোলনটি জাতীয় আন্তর্জাতিক স্তরে ব্যাপক সাড়া জাগিয়েছিল। এই আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? পরিবেশ রক্ষা করা, বৃক্ষচ্ছেদন বন্ধ করা। এটা যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে এই আন্দোলনের ব্যাপক গুরুত্ব রয়েছে বা ব্যাপক সাড়া জাগিয়েছে। এভাবে তোমরা চিপকো আন্দোলনের যে ফলাফল, ভালো দিক, সেগুলো তোমরা আলোচনা করবে। এরপরে যে পয়েন্টটা আমরা আলোচনা করব বলেছিলাম, সেটা হচ্ছে চিপকো আন্দোলনের সীমাবদ্ধতা। ভারতে যে সমস্ত পরিবেশমূলক আন্দোলনগুলো হয়েছিল, তার মধ্যে কিন্তু চিপকো আন্দোলন একটা গুরুত্বপূর্ণ আন্দোলন। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে এই আন্দোলনের যে সমস্ত বৈশিষ্ট্য, সাফল্যের দিকগুলো আমরা আলোচনা করলাম, এগুলোকে বাদ দিয়েও আমাদেরকে এই আন্দোলনের কিছু সীমাবদ্ধতা বা খারাপ দিক আলোচনা করতে হবে। মানে কোনো একটা জিনিসের ভালো দিক থাকলে তার তো অবশ্যই খারাপ দিক থাকবে। যেমন প্রদীপের নিচ অন্ধকার। প্রদীপ সব জায়গাতেই আলো দেয়, কিন্তু তার নিজের যে পদদেশ, সেই পদদেশটাকে অন্ধকারাচ্ছন্ন করে রাখে। সেইভাবে চিপকো আন্দোলন, তার ভালো দিক তো অবশ্যই অনেক ছিল, কিন্তু কিছু তার খারাপ দিক ছিল। সেই খারাপ দিকগুলো আমরা আলোচনা করব বা ব্যর্থতার দিকগুলো আলোচনা করব বা এই আন্দোলনের যে সীমাবদ্ধতা যেগুলো ছিল, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা রয়েছে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে অর্থনৈতিক বিকল্পের অভাব। চিপকো আন্দোলন হয়েছিল মূলত বন রক্ষা করার জন্য। স্থানীয় মানুষরা বন রক্ষা করেছিল কেন? কারণ ওই স্থানীয় মানুষরা বনজ সম্পদের উপর নির্ভরশীল ছিল। তারা বনজ সম্পদকে বাজারে বিক্রি করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করত। কিন্তু চিপকো আন্দোলনের ফলে যখন সরকার নড়ে চড়ে বসে, তখন সরকার কেন, স্থানীয় মানুষরাও যাতে ওই অঞ্চলে, মানে ওই বনে বৃক্ষচ্ছেদন করতে না পারে তার জন্য উদ্যোগ গ্রহণ করে। এর ফলে স্থানীয় মানুষ যারা ছিল তারা কিন্তু অনেকটাই অভাব অনটনের মধ্যে চলতে শুরু করে। মানে সরকার আইন প্রণয়ন তো করছে, কিন্তু স্থানীয় মানুষদের জীবন জীবিকার কি হবে সেই বিষয়ে সরকার কোন রকম কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করেনি। এটা চিপকো আন্দোলনের একটি খারাপ দিক। ২ নম্বর যে পয়েন্টটা রয়েছে, সাংগঠনিক দুর্বলতা। কোনো একটি আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তুলতে গেলে সেই আন্দোলনের একটি সাংগঠনিক কাঠামো দরকার। যে সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে জনগণকে
একত্রিত করা যায়। কিন্তু এই আন্দোলনের মধ্যে এরকম কোনো সাংগঠনিক কাঠামো ছিল না, যার মধ্যে স্থানীয় মানুষ বা দেশের মানুষ এক জায়গায় একত্রিত হবে। এই আন্দোলনের বিভিন্ন অংশের মধ্যে মতভেদ, মতবিরোধ, বিভাজন দেখা দেয়। তাদের মধ্যে কোনো রকম কোনো সমন্বয় ছিল না। মানে এই আন্দোলনের যে নেতৃত্ববর্গ যারা ছিলেন, তাদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। তারা পরস্পরের সঙ্গে একজোটবদ্ধ হয়ে আন্দোলনটি পরিচালনা করতে পারেনি। এইজন্য চিপকো আন্দোলন ব্যর্থ হয়েছিল। পরের নেক্সট পয়েন্ট, নারীদের ভূমিকার অবমূল্যায়ন। নারীরা এই আন্দোলনের অগ্রভাগে থাকলেও আমরা যেমন মীরাবেন, সরলাবেন, গৌরী দেবীর কথা জেনেছি। এরা স্থানীয় স্তরে আন্দোলনের অগ্রভাগে ছিল। কিন্তু যখন এই আন্দোলনটা একটু, একটু করে জাতীয় স্তরে পৌঁছাতে শুরু করল, তখন কিন্তু কোনোভাবেই নারীদের অগ্রাধিকার থাকলো না। সেই সমস্ত জায়গাতে পুরুষ তার স্থান দখল করে ফেলেছে। মানে এই আন্দোলনে নারীদেরকে প্রান্তিক হিসাবে দেখা হয়েছে। তারা জাতীয় স্তরে কথা বলতে পারবে না। এই মনোভাব দেখিয়ে পুরুষরা আন্দোলনের অগ্রভাগে গেছে, নারীদেরকে পিছনে ফেলে দিয়ে। যেটা আন্দোলনের একটা খারাপ দিক বা খারাপ প্রভাব বলা যেতে পারে। নারীদের ভূমিকাকে অবমূল্যায়ন করা হয়েছে। পরের ৪ নম্বর পয়েন্ট, রাজনৈতিক সমর্থনের অভাব। ভারতবর্ষের ক্ষেত্রে কোনো একটি আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে হলে তার মধ্যে অবশ্যই রাজনৈতিক সমর্থনের প্রয়োজনীয়তা রয়েছে। যদি কোনো আন্দোলনের মধ্যে রাজনৈতিক সমর্থন লাভ করে, তাহলে সরকার তার নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হয়। কিন্তু এই আন্দোলনের মধ্যে কোনো রকম কোনো রাজনৈতিক দল তার দীর্ঘ সমর্থন করেনি। মানে কোনো একটি রাজনৈতিক দল এই চিপকো আন্দোলনকে অনেক সময়ের জন্য সমর্থন করতে পারেনি। এই সমর্থন না করার জন্য চিপকো আন্দোলনটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। নেক্সট বা শেষ ব্যর্থতার যে পয়েন্টটা রয়েছে, আঞ্চলিক সীমাবদ্ধতা। চিপকো আন্দোলন হিমালয় পার্বত্য অঞ্চলে যে অঞ্চলটি রয়েছে, সেই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছিল। দেশের অন্যান্য স্তরের মানুষদের উপর সেভাবে এই আন্দোলনটি তার প্রভাব বিস্তার করতে পারেনি। মানে ওই অঞ্চলের যে জনগণ ছিল, সেই জনগণরাই শুধুমাত্র এই আন্দোলনে যোগদান করেছিল। এই আন্দোলনটি তার প্রভাব ভারতবর্ষের অন্যান্য স্তরের যে মানুষরা রয়েছে বা অন্যান্য অঞ্চলের যে মানুষরা রয়েছে, সেই মানুষদের কাছে এই আন্দোলনের বার্তাটি তেমনভাবে পৌঁছাতে পারেনি। এইজন্য এই আন্দোলনটি ব্যর্থ হয়েছিল। তাহলে আমরা চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য, সাফল্য, ব্যর্থতা ৪ নাম্বারের জন্য আলোচনা করলাম। তোমরা দেখবে, পড়বে, বন্ধু-বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে, লাইক, কমেন্ট অবশ্যই করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি, তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। এইভাবে এইরকম কোয়েশ্চেন গুলো পাওয়ার জন্য। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিৎ প্রয়াস।